বাংলাদেশে এখন চলছে বয়কট ইন্ডিয়া আন্দোলন। তবে এই আন্দোলন কি আর কেন জানবো এই ভিডিওতে। বাট শুরু করার আগে কয়েকটা কথা। বর্তমানে ভারতে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের সংখ্যা 25 লক্ষ বা 2.5 মিলিয়ন। তবু বয়কট ইন্ডিয়া। করোনার সময় 1.2 মিলিয়ন ভ্যাকসিন বাংলাদেশকে ফ্রিতে দিয়েছিল এই ইন্ডিয়া। তবু বয়কট ইন্ডিয়া। বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসা করাবার জন্য 25 লক্ষ লোক ভারতে আসে। তবু বয়কট ইন্ডিয়া। এছাড়া 1971 সালের কথা তো আমরা সবাই জানি। তবু বয়কট ইন্ডিয়া। আরও কথা বলতে গেলে আপনি যদি একবার বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা অফিসের সামনে যান তাহলে আপনি বুঝতে পারবেন এই আন্দোলন গোড়া থেকে কতটা শক্ত। যাক, ওসব কথা থাক। নমস্কার বন্ধুরা, মিস্টার বাঙাল চ্যানেলের আরও একটি নতুন পডকাস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর বেশি না বকে চলুন শুরু করা যাক। বিগত কিছুদিন ধরে বাংলাদেশে চলছে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন বা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো সমস্ত রকম ইন্ডিয়ান প্রোডাক্টকে বর্জন করা, অর্থাৎ সে দেশের সাধারণ মানুষ কোনো রকম ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করবে না। যদিও কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটে জিতে আসার পরপরই বলেছিলেন ইন্ডিয়া বাংলাদেশের ভালো বন্ধু, তারপরেও কেন এই ক্যাম্পেইন রান করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর হলো বাংলাদেশের সরকার এই ক্যাম্পেইন রান করছে না। এই ক্যাম্পেইন রান করছে বিএনপি বা বাংলাদেশ সরকারের মূল অপোজিশন পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এই ক্যাম্পেইন চালানোর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করা। তবে এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের মানুষ চাইলেই কি ভারতীয় পণ্য সব বর্জন করতে পারবে? আসুন কিছু তথ্য থেকে জেনে নেওয়া যাক। 1 নাম্বার, বাংলাদেশের সবথেকে বড় ইন্ডাস্ট্রি হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ কটন দরকার হয় তার 85% ইন্ডিয়া সাপ্লাই করে। এছাড়াও যত পরিমাণ ইয়ার্ন দরকার হয় তার 70% ইন্ডিয়া সাপ্লাই করে। 2 নাম্বার, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ইকুইটি ইন্ডিয়ার 50%, বাংলাদেশের 50%, যার মোট কস্ট বাংলাদেশি মুদ্রায় 160 বিলিয়ন। 3 নাম্বার, শুধুমাত্র 2023 সালে ভারত থেকে বাংলাদেশে গম রপ্তানি হয়েছে 38.5 লক্ষ টন এবং পেঁয়াজ রপ্তানি হয়েছে 7 লক্ষ মেট্রিক টন। 4 নম্বর পয়েন্ট, চা, চিনি, কফি, তামাক, বই, শস্য, রত্ন, সিমেন্ট, কেমিক্যাল প্রোডাক্ট, লুব্রিকেন্ট ইত্যাদি বিভিন্ন জিনিস ভারত থেকে রপ্তানি হয় বাংলাদেশে। বাংলাদেশ যদি একসাথে সব এই জিনিস বর্জন করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কি মূল্যবৃদ্ধি হবে না? যদি বাংলাদেশ ভারতের এসব জিনিস বর্জন করেও দেয় সেক্ষেত্রে কি ভারতের বিপদ হবে? কিছু তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করে দেখা যাক। অ্যাকর্ডিং টু বিজনেস টুডে, ভারত 2023 সালের অর্থবর্ষে $750 বিলিয়ন জিনিসপত্র রপ্তানি করেছে বিভিন্ন দেশে। তার মধ্যে $13.83 বিলিয়ন জিনিস ভারত রপ্তানি করেছে বাংলাদেশকে, যা এই টোটালের মাত্র 1.8%। এখন যদি ধরেও নেওয়া যায় যে বাংলাদেশ ভারতের সমস্ত জিনিস বর্জন করে দিল, সেক্ষেত্রে ভারতকে রিকভার করতে হবে মাত্র 1.8%। কিন্তু এই বর্জনের ফলে বাংলাদেশে যে মূল্যবৃদ্ধি হবে তার মাসুল কে দেবে? যারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে দেশপ্রেম দেখাচ্ছে তারা। তবে তাদের একটা জিনিস বোঝা উচিত, বাংলাদেশের মূল্যবৃদ্ধির প্রভাব কিন্তু লন্ডনে পড়বে না। এদিকে বিএনপির চেয়ারপারসন তারিক রহমান, অর্থাৎ যিনি এই আন্দোলনের মূল কারিগর, তিনি বসে আছেন লন্ডনে। এই বিএনপি পার্টি ক্ষমতায় এসছে 3 বার, 1991 সালে, 1996 সালে এবং 2001 সালে। কিন্তু এই 3 বারই ভোটের ঠিক 1 বছর আগে অ্যান্টি হিন্দু প্রোটেস্ট করানো হয়েছিল, যার ফল খুব একটা ভালো ছিল না। এই কথাগুলো বলার কারণ একটাই, যে দেশের সাধারণ মানুষের বোঝা উচিত যে কোনটাতে দেশের স্বার্থ জড়িয়ে আছে এবং কোনটাতে ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে। এ ব্যাপারে আপনার কি মতামত? বাংলাদেশ যদি ইন্ডিয়ার সব পণ্য বর্জন করে সেক্ষেত্রে কার ক্ষতি হবে আর কারই বা লাভ হবে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসবো আরও একটি নতুন এরকম ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত। নমস্কার।